আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী। এদিকে নাহিদকে শুভকামনা জানিয়ে যা লিখলেন ঢাকা 11 আসনের জামায়াত প্রার্থী। এরপরই থাকছে বিএনপি ও জামায়াত জুটেই হবে মূল লড়াই। সর্বশেষ থাকছে ভারতে ভুল তথ্য দিয়ে বাংলাদেশি স্থাপনায় হামলায় উস্কে দেওয়া হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা। রোববার 28 ডিসেম্বর দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মঞ্জিলা ঝুমা লিখেছেন, এনসিপি প্রাথমিকভাবে যেই 125 আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি 298 নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। 28 তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে। আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট। আজ প্রায় 2 ঘন্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। সবশেষে তিনি লিখছেন, আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল। উল্লেখ্য, মঞ্জিলা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলাকলি প্রতীকে নির্বাচন করার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8 দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম উল্লেখ থাকার কথা শোনা যাচ্ছিল। নানা নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দলের নির্বাচনী জোট ও সমঝোতার অংশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই জোটে দলটি 30 থেকে 35টি আসন পাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে অন্তত 5টি আসন। এদিকে জামায়াতের সঙ্গে জুটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে ও পরে এনসিপির 2 নেত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আর নির্বাচনকালে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন জানিয়ে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এদিকে নাহিদকে শুভকামনা জানিয়ে যা লিখলেন ঢাকা 11 আসনের জামায়াত প্রার্থী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে ঢাকা 11 অর্থাৎ রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিল আংশিক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসন থেকে নাহিদ ইসলাম নির্বাচন করবেন। রোববার সন্ধ্যায় ঢাকা 11 সংসদীয় আসনে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 মাস 22 দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা 11 সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকা 11 সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লার পক্ষে সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপে উঠে এসেছে। আমি ঢাকা 11 অর্থাৎ রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিল আংশিক আসন সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এ স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন, ভালো ও নিরাপদে রাখুন, আমিন। আতিকুর ইসলাম বলেন, আমার সঙ্গে এই পথচলা সকল সহযাত্রীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোস্টার লাগিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একসাথে হেঁটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমার সহযাত্রী সকল বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও উত্তম যাজা দান করুন। এই সময়ে আমার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য এবং আস্থাশীল দেখিয়ে বলেন, আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দিন বিজয়ের জন্য কবুল করুন, আমিন। এর আগে রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল অবসর অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপির অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট ঘোষণা দেন। একই দিন এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি হয়ে পড়েছে। নাহিদ ইসলাম জানান, এনসিপি শুরু থেকেই এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকে গভীরভাবে পরিবর্তন করেছে বলে মন্তব্য করেন তিনি। এরপরই থাকছে বিএনপি ও জামায়াত জোটেই মূল লড়াই। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এতদিন ধরে নির্বাচনী জোট গঠন তথা কোন দল কার জোটে যাবে এটা নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা, হিসেব নিকাশ চললেও অবশেষে সেটির অবসান ঘটেছে। মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই বিষয়টি পরিষ্কার হয়েছে। দলগুলো এখন মোটা দাগে দুটি জোটে বিভক্ত হয়ে গেছে। নির্বাচন এখন কার্যত এই দুটি জোটের মধ্যেই হতে যাচ্ছে, এটা স্পষ্ট। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, অন্যটি হচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতায় যাওয়ার এই মেরুকরণে জোটে ও দলে ভাঙা গড়ার খেলাও দৃশ্যমান হয়েছে। দেখা যাচ্ছে বিএনপি জোটে মূলত ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকরাই রয়েছে। যদিও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তাদের কেউ কেউ বিএনপিতে যোগদান করে ধানের শীষ নিয়েছেন। এখানে চমক মূলত একটাই, সেটি হচ্ছে নিবন্ধিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা। ইসলামী এই দলটিকে ৪টি আসন ছেড়েছে বিএনপি। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র জামায়াত আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। সেই জামায়াত বেশ কিছু ইসলামী দলসহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও কাছে ভিড়িয়েছে। এছাড়া কর্নেল অবসর অলি আহমেদের এলডিপিও শেষ মুহূর্তে সামিল হয়েছে এই ইসলামী জোটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী নির্বাচনে তাই বিএনপি ও জামায়াত জোটের মধ্যেই হতে যাচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এই দুই জোটের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট অনেক বেশি স্থিতিশীল, কারণ দলটি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, নিজেদের মধ্যে বোঝাপড়াও চমৎকার। অন্যদিকে জামায়াতের জোট নতুন হওয়ায় তাদের টেকসই হওয়ার বিষয়টি আসন সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়া সহ নানান কিছুর ওপর নির্ভর করবে। তবে সঙ্গে সংসদ সদস্য হওয়ার জন্য ভাঙাগড়ার খেলা রাজনীতির সংস্কৃতির জন্য ভালো নয়। বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তারাই মূলত আগামী নির্বাচনে দলটির শরিক। ইতোমধ্যে দলগুলোর সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়ে গেছে। এদের মধ্যে জাতীয় পর্যায়ে যাদের ইমেজ রয়েছে, যারা বিজয়ী হতে সক্ষম, নিবন্ধিত এমন শরিকদের তাদের পছন্দ অনুযায়ী আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজ নিজ দলের প্রতীকে ভোট করবেন। সমঝোতা অনুযায়ী বিএনপি এসব আসনে দলীয় কোনো প্রার্থী দেবে না। ঢাকা ১২ আসনে বিএনপি দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দিলেও তিনি এখন বাদ পড়বেন।
এছাড়া নড়াইল ২ আসনে অনিবন্ধিত এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ, যশোর ৫ আসনে অনিবন্ধিত জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস ধানের শীষে ভোট করবেন। নড়াইল ২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং যশোর ৫ মনিরামপুর আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনকে প্রার্থী করেছিল দল। জাতীয় পর্যায়ে ইমেজ একটু কম, তবে জোটের ঐক্য স্বার্থে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে অনিবন্ধিত কয়েকটি দলের শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে ধানের শীষ দেওয়া হয়েছে। দলগুলোর সাংগঠনিক ভিত্তি তেমন শক্তিশালী নয়। এদের মধ্যে দুজন শরিক তাদের নিজেদের দল বিলুপ্ত করেছে। তারা হলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তাকে লক্ষ্মীপুর ১ আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা চূড়ান্তভাবে ধানের শীষ নিয়ে কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি এর আগে এই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে নিজ দল থেকে প্রার্থী করেছিল। মূলত শরিকদের বিজয় নিশ্চিতে এই কৌশল নিয়েছে বিএনপি। বিএনপিতে যোগদানের এই প্রক্রিয়ায় নিবন্ধিত ৩টি দলের ৩ জন নেতাও রয়েছেন। তারা হলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, কুমিল্লা ৭, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ১৩ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ ৪। এছাড়া নিবন্ধিত জমিয়তের সঙ্গে ৪টি আসনে সমঝোতা হয় বিএনপির। এগুলো হচ্ছে নীলফামারী ১ আসনে মাওলানা মঞ্জুরুল আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমি, সিলেট ৫ আসনে মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মাওলানা জোনায়েদ আল হাবিব। ঘোষিত এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বে ৮ দলীয় জোট গঠিত হয়েছিল কয়েক মাস আগে। গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে তারা মূলত একত্রিত হয়। নির্বাচন সামনে রেখে এটি পরে একটি নির্বাচনী জোটে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেটি এখন চূড়ান্তভাবে নির্বাচনী জোটেই রূপ নিয়েছে। সর্বশেষ এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় এই জোটের দলের সংখ্যা ১০-এ দাঁড়াল। কর্নেল অবসর অলির নেতৃত্বের এলডিপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জুড়ে বিএনপির নেতৃত্বে যুগপথভাবে রাজপথে ছিল। জানা যায় বিএনপির সঙ্গে প্রাথমিকভাবে অলির দলের ২টি আসনে সমঝোতাও হয়েছিল। সেই অনুযায়ী চট্টগ্রাম ১৪ আসনটি এতদিন অলি আহমেদের ছেলে ওমর ফারুক এবং কুমিল্লা ৭ আসনটি দলটির মহাসচিব রেদোয়ান আহমেদের জন্য নির্ধারিতও ছিল। তবে সম্প্রতি বিএনপির আসন সমঝোতার প্রক্রিয়া থেকে সরে যান অলি। বিএনপির কাছে চূড়ান্তভাবে ৮টির মতো আসন চেয়েছিল এলডিপি। পরে রেদোয়ান বিএনপিতে যোগদান করে ধানের শীষ পান। অন্যদিকে এনসিপির সঙ্গে একটা সময় পর্যন্ত নির্বাচনী সমঝোতার প্রক্রিয়ায় ছিল বিএনপি। এজন্য ঢাকাসহ বাইরের কয়েকটি আসন ফাঁকাও রেখেছিল দলটি। সর্বশেষ থাকছে, ভারতে ভুল তথ্য দিয়ে বাংলাদেশি স্থাপনায় হামলায় উস্কে দেয়া হচ্ছে। বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বাড়িয়ে দেখিয়ে বিকৃতভাবে উপস্থাপন ও প্রচার করে সাধারণ ভারতীয় জনগণকে ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক এস.এম. মাহবুবুল আলম। আজ রোববার ২৮ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, ভারতীয় মুখপাত্রের মন্তব্য বাস্তবতার প্রতিফলন নয়। দুঃখ প্রকাশ করে মাহবুবুল আলম বলেন, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে ব্যবহার করে ভারতের বিভিন্ন অংশে বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দেয়া হচ্ছে। এদিকে ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। এ বিষয়ে মাহবুবুল আলম বলেন, চলতি মাসে উড়িষ্যায় চুরির অভিযোগে জুয়েল রানা নামে এক মুসলিম যুবকের নৃশংস হত্যাকাণ্ড, বিহারে মোহাম্মদ আতাউর হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে একাধিক গণহিংসা ও হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময়েও ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার খবর পাওয়া গেছে।
মাহবুবুল আলম বলেন, এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। আমরা আশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে। তিনি আরও বলেন, প্রতিটি দেশেরই দায়িত্ব তার স্বল্পলঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই সে দায়িত্ব পালন করা।